আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহু। সম্মানিত দর্শক, জুলাই আগস্ট বিপ্লবের যারা নেতৃত্ব দিয়েছেন এ সকল নেতাদের মধ্যে ৪-৫ জন ইতিমধ্যে বাংলাদেশে বেশ আলোচিত। আমরা আসলে তাদেরকে চিনি। এর বাইরে ৪-৫ জনের বাইরে নেতৃত্বের যে দ্বিতীয় টায়ার, তৃতীয় টায়ার ছিল, এটি ছিল সার্বজনীন। কোনো উদ্দেশ্য নিয়ে বা কোনো লক্ষ্য নিয়ে বা সংগঠিত অবস্থায় কিন্তু তারা এই বিপ্লবে অংশগ্রহণ করেনি। যেমন ধরেন, মাহফুজকে আমরা চিনতাম না, সে নেপথ্যে থেকে অনেক কিছু করেছে, কিন্তু সার্জিস, তারপরে যেটা অন্যান্য যারা আছেন, তো তারা সবাই সম্মুখ সারিতে আসছেন। বিশেষ করে ডিবি অফিসে যে কয়জনকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়েছিল, অর্থাৎ সার্জিস, নাহিদ, তারপর শেষে ওই একটা মেয়ে আছে তাসনুবা, এরকম যাদেরকে ডিবি অফিসে নেওয়া হয়েছিল, মূলত ওই কয়জনই হলো এই জুলাই আগস্ট বিপ্লবের সম্মুখ সারির নেতা। এখন এদের নাম নেতার থেকে সমন্বয় কি করে হলো, এটা আমি এখন পর্যন্ত বুঝতে পারছি না। কিন্তু পরবর্তীতে হলো যে যারা এই আন্দোলনে জীবন দিয়েছেন, তারপরে যে যার মতো জায়গা থেকে দায়িত্ব পালন করেছেন, তাদের কারোর মধ্যে ওইরকম একে অপরের সঙ্গে যে পারস্পরিক সমন্বয় করে আন্দোলন, এটা আমি দেখিনি। এর কারণ হলো এই বাংলাদেশে থেকে, ধরুন বিদেশ থেকে যারা ইউটিউব করেছে, আন্দোলনকে প্রমোট করেছে বা যা কিছু করেছে, তাদের কথা আলাদা। কিন্তু বাংলাদেশে বসে আন্দোলনের সঙ্গে সম্পৃক্ততা, তাদেরকে প্রমোট করা, তারপরে তাদের সঙ্গে যোগাযোগ নেই কিন্তু তাদেরকে নিয়ে কথা বলা, তাদের জন্য ঝুঁকি নেওয়া এবং সরকারের বিরুদ্ধে জনমত তৈরি করার জন্য যে কয়জন মানুষ বাংলাদেশে ঝুঁকি নিয়েছেন, আমি তাদের সবাইকে মোরলেস চিনি এই বাংলাদেশে যারা আছেন। তো আমরা যারা এই জিনিসগুলো, অন্ততপক্ষে ১ ডজন লোক, আমরা অফিস করেছি, ব্যবসা বাণিজ্য করেছি, যার যার দায়িত্ব কর্তব্য পালন করেছি এবং আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ১৫-১৬ বছর ধরে আমরা লড়াই সংগ্রাম করে আসছি এবং একই সঙ্গে যখনই আওয়ামী লীগের বিরুদ্ধে যারা নেমেছে তাদেরকে নৈতিক সমর্থন দিয়েছে। সেই অর্থে এই সমন্বয়ক বা বিপ্লবী বা যারা আছেন তাদের সঙ্গে আমাদের একটা নৈতিক মানসিক একটা সম্পর্ক ছিল। তো সেখানে যখন সেই যে ডিবি অফিসে সার্জিসদেরকে নিয়ে যাওয়া হলো, তখন আমরা অন্য অনেকের মতোই জনমত গঠন করেছি, তাদেরকে ছেড়ে দেওয়ার জন্য সব কিছু করেছি। কিন্তু পরবর্তীতে যে আন্দোলনগুলো গড়ে উঠেছে, সেই আন্দোলনের মধ্যে কারোর সঙ্গে কারো সংযোগ ওরকম দেখিনি। যে যার মতো করে ফেসবুকে, ধরুন এখন অনেক কথা আমরা শুনতে পাচ্ছি বা বলা হচ্ছে, এগুলো আসলে বাড়িয়ে বাড়িয়ে বলা হচ্ছে। বাড়িয়ে বাড়িয়ে বলা হচ্ছে অমুকে টাকা দিয়েছে, অমুকে এটার সাথে জড়িত ছিল, অমুকে এটা অর্গানাইজ করেছে। নট লাইক দ্যাট। যেমন আন্দোলন প্রায় বন্ধ হয়ে গেছিল, কিন্তু যেই সময়টিতে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা, ব্র্যাকের ছেলেমেয়েরা, তারপরে ইউনাইটেড বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা, তারা যখন রাস্তায় নেমে এলো গুলশান বনানীতে, তারা যদি নেমে না আসতেন তাহলে একেবারে পুরো আন্দোলনটা কিন্তু মাঠে মারা পড়েছিল। এটা হলো বাস্তবতা। শেষের দিকে পুলিশ যেভাবে অ্যারোগেন্ট ছিলেন, সেনা কর্মকর্তারা বা সেনাবাহিনীর সদস্যরা যদি সিদ্ধান্ত পরিবর্তন না করতেন এবং তারা যদি কমপ্লাই না করতেন, তাহলে ৫ তারিখ সংগঠিত হতো না। ৫ তারিখ দুপুর ১টা পর্যন্ত আমি আসলে রাজপথে ছিলাম, ঘুরে ঘুরে বেরিয়েছি সে কারফিউর মধ্যে। ফলে যে দৃশ্য আমি দেখেছি, সেই দৃশ্য মানে যারা আন্দোলন করছেন তারাও দেখেননি। এর কারণ হলো আমি যখন ঢাকা চষে বেড়াচ্ছিলাম রিক্সায় করে, সকাল ৮টা থেকে একেবারে দুপুর 12:30 পর্যন্ত, আমি তো কোথাও একজন আন্দোলনকারীকে দেখিনি। ইন্টারনেট তখন বন্ধ ছিল, এমনকি ফোনের যে যোগাযোগ সেটাও বন্ধ ছিল। তো এখানে সমন্বয় হলো কোথায়? পুরো জিনিসটি যখন ইন্টারনেটটা খুলে দেওয়া হলো, এবং কেন খুলে দেওয়া হলো সেটা আমি একাধিকবার বলেছি। কেন ইন্টারনেটটা খুলে দেওয়া হলো? সেই ইন্টারনেটটা খুলে দেওয়া হলো, তারপরে সে সেনাপ্রধানের বক্তব্য প্রচার করা হলো এবং তার সঙ্গে সঙ্গে 12:30 থেকে একেবারে 1:30টার মধ্যে মানে আগুনের স্ফুলিঙ্গের মতো সব কিছু পরিবর্তন হয়ে গেল। সায়দাবাদের অঞ্চল থেকে লোকজন ঢোকা শুরু করে দিল, উত্তরা থেকে লোকজন ঢোকা শুরু করলো। পুরো ঘটনাটাই আসলে ঘটেছে 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে। এখানে সমন্বয় ছিল না। কোনো সমন্বয়ক মানে সমন্বয় করে গণভবন লুট করেনি। এটা স্বতঃস্ফূর্তভাবে এই ঘটনাগুলো ঘটেছে। কিন্তু এই বিপ্লবের পরে আমরা দেখলাম
রাষ্ট্রে একটা শ্রেণীর উদ্ভব হয়েছে, তাদের নাম সমন্বয়ক। এবং সেই সমন্বয়কের মধ্যে এই যে 10-15 জন বা 10-12 জন পরিচিত মুখ, তাদের বাইরে দেখা গেল আরও 100-150 নেতা দাঁড়িয়ে গেল। আবার সেই 100-150কে কেন্দ্র করে সারা বাংলাদেশে দেখা গেল 5-6 হাজার লোক দাঁড়িয়ে গেল। এদের কাজ হলো মব তৈরি করা, এদের কাজ হলো বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ঢুকে শিক্ষকদেরকে লাঞ্ছিত করা, বিভিন্ন বাড়িঘর লুট করা, আওয়ামী লীগের লোকজনকে ধরা, এবং এটা সপ্তাহখানিক মানুষ সহ্য করেছে। এরপরে ধীরে 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 এখন এটা একেবারে ডাকাতির পর্যায়ে চলে গেছে। মোহাম্মদপুর, ধানমন্ডি, গুলশান, বনানী থেকে শুরু করে সবচেয়ে বেশি ডাকাতি হয়েছে বসুন্ধরা এলাকাতে। এবং আওয়ামী লীগের লোককে ধরার নাম করে, আওয়ামী লীগের নেতাদেরকে ধরার নাম করে যে পরিমাণ বাড়িঘর লুটপাট হয়েছে বসুন্ধরাতে, এটা এই ঢাকা শহরে কেউ কল্পনাও করতে পারেনি কখনো, দিনে দুপুরে। এবং যে পরিমাণ জুলুম নির্যাতন হয়েছে উত্তরাতে, এই সমন্বয়ক নাম দিয়ে রীতিমতো এটাকে ডাকাতি বলা যেতে পারে। এর ফলে কি হলো, এখন এইটা একটা রীতিমতো গলার কাটা এবং গালিতে পরিণত হয়েছে। এই মাত্র কয়দিন আগে, জাস্ট কয়দিন আগে, ধানমন্ডি থানার একেবারে কাছাকাছি একটা বাড়িতে একজন লোককে ধরার জন্য এবং সেই বাসায় ডাকাতি করার জন্য যে লোকরা গেল, এবং তারা এর আগেও বেশ কয়েকটা অপকর্ম করেছে। পুরো ধানমন্ডির 6 নম্বর রোড, 7 নম্বর রোড, একেবারে ধানমন্ডির 1, 2, 3 থেকে শুরু করে একেবারে সেই 32 নম্বর পর্যন্ত এই গ্রুপটি বিভিন্ন সময় তাণ্ডব করেছে। এবং প্রথম দিকে তারা খুব ম্যাটিকুলাসলি, অর্থাৎ ঢাকা কলেজের সামনে এক গ্রুপ বসে থাকতো, আর এক গ্রুপ বসে থাকতো সিটি কলেজের সামনে, এবং তারা ওই শিকার খোঁজার জন্য গোয়েন্দা কায়দায় এই বিভিন্ন রোডে যেত এবং এক একটা বাড়িকে টার্গেট করে তারা বলতো আয়, কখনো সিটি কলেজ থেকে যেত, কখনো ঢাকা কলেজ থেকে যেত। এবং এটি আগস্ট মাস, সেপ্টেম্বর মাস পর্যন্ত চলছে। পরবর্তীতে যখন জামাতের লোক শিবিরেরা এখানে খুব শক্তিশালী হয়ে গেল, তখন এটা একটু এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে বন্ধ করা কমে গেল। আর ছাত্রদল যখন এখানে চলে এলো, তখন ছাত্রদল এই সমস্ত কাজ যাতে ক্যাম্পাস ব্যবহার হতে না পারে সেটা তারা না করে, ছাত্রদলের বিরুদ্ধে যে অভিযোগ, তারা এই ফুটপাতে চাঁদাবাজি ঠাজাবাজি এই জিনিসগুলো পলিটিক্যাল, সামনে বসে মাস্তানি করা, মিছিল করা, এই করা, এলাকার যে ব্যবসা বাণিজ্য, এগুলো নিয়েই জড়িত। কিন্তু এরকম চুরি ডাকাতির সঙ্গে আসলে ছাত্র শিবির বা ছাত্র দলের যারা মূল ধারার যারা লোকজন আছে তারা জড়িত না। কিন্তু সমন্বয়কের নাম ব্যবহার করে এখনো পর্যন্ত একেবারে বর্ন ক্রিমিনাল, যারা রীতিমতো বর্ন ক্রিমিনাল। আমি নিজের চোখে 2 নম্বর রোডে পুলিশের সামনে সেই বড় বড় চাপাতি নিয়ে তারা যেভাবে একজন আরেকজনকে ধাওয়া করেছে, এক গ্রুপ আরেক গ্রুপ ঢাকা করেছে, মানুষের জীবন তছনছ করে ছেড়ে দিয়েছে, এটা এখন রীতিমতো একটা বিভীষিকায় পরিণত হয়ে গেছে। কিন্তু এই গ্রুপটির বিরুদ্ধে এখনো পর্যন্ত সরকার কোনো ব্যবস্থা নিতে পারেনি। যেটা নিয়ে এই কথাগুলো বললাম, আমি আসলে এদেরকে নিয়ে কখনো ভিডিও ঠিডিও করিনি, একটা মানসিক এবং মানবিক দুর্বলতার কারণে। যে সত্যিকার অর্থে এদেরকে গালাগালি করলে তো ওই যে হান্নান মাসুদ বলেন, এরা তো আসলে ঝুঁকি নিয়েছে, সার্জিস বলেন ঝুঁকি নিয়েছে, মাহফুজ ঝুঁকি নিয়েছে, তারপরে সজীব ভুইয়া তারা ঝুঁকি নিয়েছে, নাহিদ ঝুঁকি নিয়েছে। তো এদের আলটিমেটলি দায় দায়িত্বটা এদের দিকে চলে আসে। কিন্তু বাস্তবতা হলো যে সারা বাংলাদেশে এই মবের নামে যা কিছু হচ্ছে, এবং এই সমন্বয়ক নাম ব্যবহার করে যে ধরনের চাঁদাবাজি হচ্ছে, চুরি হচ্ছে, ডাকাতি হচ্ছে, আমি একটা গ্যারান্টি দিয়ে বলতে পারি যে 99.99% ক্ষেত্রে এই যে উপরে যে শীর্ষ পর্যায়ে 10-12 জন যে নেতা রয়েছে তাদের সঙ্গে এদের কোনো যোগাযোগ নাই। এবং এরা যারা এই মববাজি করে তারা কিন্তু এদের সঙ্গে এদের পরিচয় নেই, অনেকে জানেও না, চিনেও না যে কারা এই কাজগুলো করছে। কিন্তু আলটিমেটলি এদের যাকে বলে ব্লেমটা এই শীর্ষ নেতাদের উপরে চলে আসছে। আর জনগণ তো এত কিছু বিচার করবে না, বিশ্লেষণ করবে না, পর্যবেক্ষণ করবে না, তারা তাদের মতো করে এই সমন্বয়কদের ধরে এখন এনসিপিকে গালাগাল করছে। ওই যে একটা দাড়িওয়ালা বদমাস, সেই যে এখন এনসিপি থেকে বাদ পড়ে গেছে, যাকে ছোট দরবেশ বলা হয়, এখন দুদুকে তাকে ডাকাডাকি করছে। এটা কোথায় ছিল, এ কোথায় ছিল, আন্দোলনের কোথায় ছিল, কি ছিল, কোথায় পড়াশোনা করছে, কি করছে? আসলে সমন্বয়ের যারা শীর্ষ নেতৃবৃন্দ, এদের তো প্রথমে উচিত ছিল এদেরকে টানিয়ে পেটানো। ফার্স্ট থিং হলো, যদি এনসিপির যারা নেতৃবৃন্দ রয়েছেন, নাগরিক কমিটি যারা শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন, যারা মূলত নেতৃত্ব দিতে চান, রাজনীতি করতে চান, তো এইরকম যারা দরবেশ ফরবেশ যাদের বিরুদ্ধে হয়েছে তাদেরকে ধরে এনে তাদের অফিসের সামনে টানিয়ে
যদি এদের বিরুদ্ধে মব পরিচালনা করা হতো, এদেরকে জুতা পিটা করা হতো, কুশপুত্তলিকা না ডাইরেক্ট, পুরো বাংলাদেশ কিন্তু ঠান্ডা হয়ে যেত। তারা আওয়ামী লীগের লোককে পেটাচ্ছে, বিএনপির সাথে ফাইট করছে, শামসুজ্জামান দুদুকে গালাগালি করছে, তো সেখানে তো তাদের সমস্যা হচ্ছে না। তারা তারেক রহমান সাহেবকে সমালোচনা করছেন, আওয়ামী লীগের শেখ হাসিনাকে তারা গালাগাল করছেন, কোনো সমস্যা হচ্ছে না। এমনকি নির্বাচন কমিশনার ডক্টর মোহাম্মদ ইউনূস, আসিফ নজরুল, রেজওয়ানা, আদিলুর রহমান সবাইকে তো এনসিপির লোকজন গালাগাল করছে। কিন্তু এই সমস্ত লোকজন, এই যে হান্নান মাসুদ, তাকে শোকজ করতে হবে কেন? হান্নান মাসুদকে যদি শাস্তি দিতে চায় তারা, এরকম এনসিপির যারা শীর্ষ নেতৃবৃন্দ দৃষ্টান্তমূলক শাস্তি দিতে চায়, তাহলে তো এই পুরো জিনিসটা বন্ধ হয়ে যায়। হান্নান মাসুদ কোন সাহসে এই যে পুলিশের সঙ্গে যারা বেয়াদবি করলো, তারপরে থানাতে যারা রীতিমতো আক্রমণ করতে আসলো, এবং আমরা ভিডিও ফুটেজে পুলিশের যে ধৈর্য দেখেছি, তো সেক্ষেত্রে এই ছেলেদেরকে আবার থানা থেকে কেন ছাড়িয়ে আনা হলো? এই জন্য হান্নান মাসুদকে শুধু শোকজ দিলে হবে না, একে ওই দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। দৃষ্টান্তমূলক শাস্তি, যেভাবে মব তৈরি করে আপনারা একজন প্রধান শিক্ষককে পিটাতে পারেন, আওয়ামী লীগের জেলা পর্যায়ের একজন সভাপতির পাছার উপরে লাথি মারতে পারেন এবং সেই ভিডিও ছেড়ে দিতে পারেন, তাহলে হান্নান মাসুদকে এই কাজ করতে অসুবিধা কোথায়? ওই যে আরেকটা যে দরবেশ আছে, তাকে এই কাজ করতে অসুবিধা কোথায় বলেন? কোনো অসুবিধা নাই তো। এরকম 2-4টা কাজ করলেই তো ইমেজ চলে আসে যে আমাদের এই দলের নাম ব্যবহার করে তোমরা এই কাজগুলো করেছো, কাজে এইগুলো করে তারপর ভিডিও আপনি ছেড়ে দেন, ভিডিও ছেড়ে দেন, দেখেন জনপ্রিয়তা কাকে বলে, সঙ্গে সঙ্গে জনপ্রিয়তা চলে আসবে। এই যে দরবেশ, এই দরবেশের মানে এদের ফিজিক্যালি মানে শরীয়তে বিচার ছাড়া, যেভাবে চোরকে শরীয়তের বিচার করা হয়, বাটপারকে শরীয়তের বিচার করা হয়, বেত্রাঘাত করা হয়, এরকম বেত্রাঘাত ছাড়া কোনো অবস্থাতেই এখন এনসিপি যে বিপদের মধ্যে পড়েছে, ইমেজ সংকট পড়েছে, এই ইমেজ সংকট থেকে বেরোতে পারবে না। তাদের দলের লোকদেরকে বেত্রাঘাত করতে হবে নিজেদের হাতে, এবং এই কাজটি করার সঙ্গে সঙ্গে সারা বাংলাদেশ মব বন্ধ হয়ে যাবে এবং তাদের যে জনপ্রিয়তা, সেই জনপ্রিয়তা ফিরে আসবে। এখন আমি তো এই যে দেখেন এত কিছু হচ্ছে, এত কিছু হওয়ার পরেও কিন্তু এখন পর্যন্ত এই যে মাহফুজ একটা দুর্নীতি করেছেন, আমি তো এখন পর্যন্ত শুনিনি। সজীব ভুঁইয়ার বাবাকে নিয়ে কথাবার্তা হচ্ছে, তারপরে নাহিদের বাবাকে নিয়ে কথা হচ্ছে, কিন্তু ব্যক্তিগতভাবে নাহিদ কারোর কাছে ঘুষ নিয়েছে, দুর্নীতি করেছে, এগুলো তো এখন পর্যন্ত শোনা যায়নি। সার্জিসকে গাড়ি দিয়েছে, গাড়িতে করে ঘোরাফেরা করছে, কিন্তু সার্জিস কারোর কাছ থেকে 10 টাকা ঘুষ খেয়েছে, এখনো পর্যন্ত শোনা যায়নি। আর সবচেয়ে এই গ্রুপের মধ্যে সবচেয়ে যে মেধাবী যে ছেলেটি, তো তার সম্পর্কে তো কোনো কথাই এখন পর্যন্ত আমরা নেতিবাচক কোনো কথাই শুনিনি, কোনো কথাই তো শুনিনি। সে তো সেই যে তার মতো সে রাজনীতি করে যাচ্ছে, তার মতো সে কথা বলে যাচ্ছে, সব জায়গাতে সে হয়তো অ্যাক্ট করার চেষ্টা করছে, কিন্তু তার বিরুদ্ধে কিন্তু দুর্নীতির বদনাম আসেনি। কিন্তু এই সমস্ত দরবেশদের দায় দায়িত্ব কেন তাকে নিতে হবে, কেন তাকে বা তাদেরকে নিতে হবে? কাজে এদের বিরুদ্ধে এই যে যারা পুরো সমন্বয়ক নামটিকে একটা গালিতে পরিণত করে ফেলেছে, ফলে আমি মনে করি যে এনসিপি যদি সফল হতে চায়, ডক্টর মোহাম্মদ ইউনূস যে কিংস পার্টি করতে চান, সেই কিংস পার্টির যারা লোকজন তাদেরকে যদি সফল হতে হয়, তাহলে বিএনপির বিরুদ্ধে, জামাতের বিরুদ্ধে, আওয়ামী লীগের বিরুদ্ধে এখন লাগালাগির চাইতে নিজেদের পিছনে যারা স্ক্রু ঢুকিয়ে দিচ্ছে, তার দলের লোক তার নিজের নাম ব্যবহার করে, সবাইকে সে শাসন করতে পারবে না। উপজেলা পর্যায়ে তারা হয়তো নিয়ন্ত্রণ করতে পারবে না, জেলা পর্যায়ে তারা গিয়ে অনেকে লাঞ্ছিত হয়ে আসছে, হাসনাত আবদুল্লাহ লাঞ্ছিত হয়ে আসছে। এর কারণ হলো ওখানে তারা শক্তি দেখাতে পারছে, কিন্তু ঢাকা শহরে বিশেষ করে 2-3টে জায়গাতে পয়েন্টে তারা তো এখনো 500 লোক জড়ো করার ক্ষমতা তাদের রয়েছে। তো সেই 500 লোকের যে ক্ষমতা নিয়ে তারা যদি এরকম 2-4 জন দরবেশকে, যা আগে মানে দৃষ্টান্তমূলক শরীয়তে বিচার করে নেই, তারপরে লোক যা হবার হবে, পুরো বাংলাদেশ ঠান্ডা হয়ে যাবে। পুরো বাংলাদেশ মানে বান্দরবনে গিয়ে হাসনাত আবদুল্লাহ যে বিরূপ পরিস্থিতির শিকার হয়েছে, বরিশালে গিয়ে শিকার হয়েছে, তারপরে শেষ অন্য জায়গাতে শিকার হয়েছে, তো এটা 1 ঘন্টার মধ্যে বন্ধ হয়ে যাবে যদি তারা এরকম ঢাকা শহরে যে সকল ক্রিমিনাল ইতিমধ্যে ক্রিমিনাল হয়েছেন তাদেরকে ধরে এনে আচ্ছা মতো পিটিয়ে তারপর শেষে সেগুলো যদি ভিডিও ফুটেজ ছেড়ে দেওয়া হয়, এবং এদেরকে 1-2জনকে যদি তারা এই যে কোনো একটা অভিযোগের প্রেক্ষিতে যে আমাদের অফিস লুট করতে এসেছিল, আমাদের এই কাজ করতে এসেছিল এবং এই অপকর্ম করেছে, এই জন্য তাদেরকে আমরা থানায় দিয়ে দিলাম। থানায় দেওয়ার আগে আচ্ছা মতো ডলা দিয়ে, বানান দিয়ে, তারপরে যদি এই কাজগুলো করা হয়, এই এনসিপির যারা আছেন, আপনি চিন্তা করেন নাসিরউদ্দিন পাটোয়ারি আছেন, অন্যান্য যে সকল নেতা আছেন, আমি সবার নামও জানি না, বাট ফেস তাদেরকে চিনি, উইথ ডিউ রেসপেক্ট, তাদের বিরুদ্ধে বদনাম হয়নি, তারা তো পলিটিক্স করার চেষ্টা করছেন। কিন্তু এই লোকগুলোর কারণে
পুরো সমন্বয়ক নামটা একটা গালিতে পরিণত হয়েছে এবং ওদের কারণে দেখা গেল সাধারণ আমজনতা, রাজনৈতিক দলগুলো যেভাবে এনসিপিকে আক্রমণ করছে, এনসিপি এই বিষয়গুলো ওন করে, মানে এই অপকর্মগুলো, ডাকাতিগুলো, লুটপাটগুলো, মবগুলো যদি তারা ওন করে কিংবা শুধুমাত্র রিগ্রেট করে, কাজ হবে না। এখানে তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে। বিএনপি যেই কাজটি করতে পারছে না, বিএনপি শুধুমাত্র দেখা গেল যে তাদের দলের যে সমস্ত লোকজনের বিরুদ্ধে অভিযোগ আসছে কয়েকজনকে দল থেকে বহিষ্কার করেছে, ঘটনা তা না। এখন এরশাকের এত ক্ষমতা, এরশাক যদি তার লোকজনকে নিয়ে এই ঢাকা শহরের চিহ্নিত 4-5 জন বিএনপির নাম ভাঙিয়ে যারা চাঁদাবাজি করছে তাদেরকে গণপিটুনি দেয়, আচ্ছা মতো তাদেরকে ধরে আচ্ছা মতো গণপিটুনি দেয়, তাদের বিরুদ্ধে যদি বিএনপি মব তৈরি করে ফেলে, বা বিএনপির সবচেয়ে বেশি বদনাম হচ্ছে কি নিয়ে? বদনাম হচ্ছে যে সারা বাংলাদেশে বিএনপির যারা নেতাকর্মী তারা এই ভুয়া মামলার বাদী হয়ে একটার পর একটা মামলা দিচ্ছে, যার সঙ্গে বিএনপির কোনো সংযোগ নেই। তো এদেরকে বাদী, এরকম 4-5 জন বাদীকে ধরে এনে বিএনপি অফিসের সামনে, পল্টনের অফিসের সামনে যদি দৃষ্টান্তমূলক একটা সাজা দেওয়া হয়, সঙ্গে সঙ্গে বিএনপি গেইন করবে। এখন যে অবস্থায় চলে গেছে, এখানে আসলে মব তৈরি করার ক্ষেত্রে তো কার অনুমতি তো লাগে না, পুলিশের সাথে বেয়াদবি করতে তো অনুমতি লাগে না, থানা ঘেরাও করতে অনুমতি লাগে না, সিটি কর্পোরেশনের টেন্ডারবাজি করতে কার অনুমতি লাগে না, কোনো একজনকে টেলিফোন করে ধমকি দিতে অনুমতি লাগে না। কিন্তু নিজের দলের মধ্যে যে সমস্ত লোকজন বা নিজের নাম ব্যবহার করে যে সমস্ত লোকজন অপকর্ম করছে তাদের ব্যাপারে এত দ্বিধা কেন, এত ভয় কেন, এত সংকোচ কেন? এই সংকোচ নিয়ে তো কখনো আগাতে পারবে না। আমার সাথে আমি যে যাকে বলবো যে এখন যারা নাসিরুদ্দিন পাটোয়ারি, সার্জিস, নাহিদ, মাহফুজ, তারপর শেষে অন্যান্য যারা রাজনীতি করতে চান, যাদের বয়স 30-এর কোটায়, তাদের সবাইকে বলবো যে আপনারা এই মুহূর্তে দুজন আফ্রিকান নেতার ইতিহাস পড়েন। একটা হলো রুয়ান্ডার প্রেসিডেন্ট পল কাগামে, আর দ্বিতীয়ত হলো প্রেসিডেন্ট ইব্রাহিম, বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট ইব্রাহিম, তার সম্পর্কে লেখাপড়া করেন। এবং এই দুজন নেতাই 30 বছর হওয়ার আগেই তাদের জাতিকে তারা নেতৃত্ব দিয়েছে, পুরো ইউরোপ এবং আমেরিকাকে চ্যালেঞ্জ জানিয়ে তাদের জীবন হারাম করে দিয়ে। তো যেখানে ফ্রান্স, ইংল্যান্ড, ইউরোপীয় ইউনিয়ন এবং আমেরিকাকে চ্যালেঞ্জ জানিয়ে প্রেসিডেন্ট ইব্রাহিম বুরকিনা ফাসোর যে অর্থনীতি, রাষ্ট্র ক্ষমতা সব কিছু রীতিমতো র্যাডিক্যাল পরিবর্তন করে সারা বিশ্বকে তাক লাগিয়ে দিতে পারে। তো সেখানে বাংলাদেশের এই একটা বিপ্লবের যারা নায়ক, মহানায়ক, চোখের সামনে তারা শেষ হয়ে যাবে, এটা তো হয় না। আমাদের তো দায়িত্ব কর্তব্য আছে এদেরকে এম্পাওয়ার করার জন্য, এদেরকে সঠিক পথে রাখার জন্য, এবং সেই বোধ থেকে মূলত আমি কথাগুলো বললাম। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।